আমি একটু সরাসরি যদি আপনার কাছ থেকে জানতে চাই যে বিএনপি ক্ষমতায় আসার আগে অনেকের মধ্যে এক ধরনের একটা সফটনেস দেখতে পেয়েছি, এমনকি মুক্তিযুদ্ধের পক্ষের কিংবা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, হয়তো আওয়ামী লীগ করেন না কিন্তু বঙ্গবন্ধুর প্রতি তাদের শ্রদ্ধা আছে, তারাও এই আশাটি খুব জোরে সোরে করছিলেন যে না, একটি গণতান্ত্রিক সরকার আসলে, একটি রাজনৈতিক দলের সরকার আসলে, যারা স্বাধীনতার পক্ষের কথা বলেন, মুক্তিযুদ্ধের কথা বলেন, সেই দলটি ক্ষমতায় আসলে কিছু না কিছু পরিবর্তন হবে, তারা অন্ততপক্ষে বঙ্গবন্ধুর নাম নিতে পারবেন, শ্রদ্ধা জানাতে পারবেন, বঙ্গবন্ধুর কথা বলতে পারবেন। কিন্তু এই বিএনপি কেন তাইলে এমন আচরণ করছে? না, আপনার ধন্যবাদ। সেটা হচ্ছে যে আপনি যে বললেন যে বিএনপি আসলে একটা ভালো বা স্বস্তিদায়ক মুক্তিযুদ্ধের পক্ষের কিছু মানুষ, এরা মুক্তিযুদ্ধের পক্ষে কোন মানুষ আমি জানি না। এরা 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 আরো বেশি বর্ণচড়া, যারা এই ধরনের একটা হাইপ তৈরি করেছিল বিএনপি আসলে এই ধরনের হবে। বিএনপির সৃষ্টিটা কোত্থেকে? বিএনপির সৃষ্টি তো হচ্ছে 15ই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর বঙ্গবন্ধু রক্তের উপরে দাঁড়ায় স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধীদেরকে নিয়েই তো জিয়াউর রহমান বিএনপি সৃষ্টি করেছিলেন, একটা মিক্সচার, একটা রাজনৈতিক দর্শন দিয়ে। তো সে দর্শনটাই ছিল হচ্ছে হত্যাকারীদেরকে পুনর্বাসন করা, বঙ্গবন্ধু খুনিদেরকে পুনর্বাসন করা, যুদ্ধ অপরাধীদেরকে পুনর্বাসন করা, এবং বাংলাদেশে যেটা ফয়সালা হয়ে গিয়েছিল 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, যে বাংলাদেশের ধর্ম নিয়ে যে রাজনীতি করে যে গণহত্যা সংগঠিত করেছে, সেই রাজনীতি চিরতরে বন্ধ হয়ে যাওয়া, নির্মূল হওয়া, সেটা 71-এর মুক্তিযুদ্ধের মধ্যেই এগুলো ফয়সালা হয়ে গিয়েছিল। তো সেই জায়গাটায় জিয়াউর রহমান আবার এই অপরাধীদেরকে নিয়ে পুনর্জীবিত করেছেন এবং এই দলটা তিনি সৃষ্টি করেছেন। এবং সেটা হচ্ছে যে কাজেই যে দলটার সৃষ্টি এইভাবে, সেই দলটার কাছে মুক্তিযুদ্ধ বা এই ধরনের আচরণ আপনি কিভাবে প্রত্যাশা করেন আমি বুঝি না। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর খুনিকে যারা 15ই ফেব্রুয়ারি 1996 সালের একটা তথাকথিত নির্বাচনের মধ্যে পার্লামেন্টে বসিয়েছিলেন, খুনি রশিদকে পার্লামেন্টে বসিয়েছিলেন এবং বিরোধী দলের নেতা বানিয়েছিলেন, এবং শুধু তাই নয়, সেই নির্বাচনে কেউ অংশগ্রহণ করেন এবং 15 দিনের মধ্যেই সেই খালেদা জিয়ার পদত্যাগ করতে, গণ অভ্যুত্থানে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এই বিএনপির নেতৃত্বে 21শে আগস্ট গ্রেনেড হামলা করে মাননীয় প্রধানমন্ত্রীদের স্বপ্ন শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তো আপনি চিন্তা করেন যে বঙ্গবন্ধুকে হত্যা করা হত্যাকারীদেরকে এবং 71-এর হত্যাকারীদেরকে নিয়ে যিনি দল গঠন করলেন এবং পুনর্বাসন করলেন, তিনি আবার নিজেই ক্ষমতা দখল করে যে দলটা একটা অপোজিশন লিডার, সর্ববৃহৎ দলের যে প্রধান বঙ্গবন্ধু কন্যা, জাতির পিতার কন্যা, তাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করলেন এবং সেটা কোর্টে প্রমাণিত যে কারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে। তো আপনার হচ্ছে সেই দলটার কাছে আপনি মুক্তিযুদ্ধ বা প্রগতি বা আপনি যে এই যে সিভিলাইজ একটা দৃষ্টিভঙ্গি আপনি কিভাবে আশা করেন? আপনি বললেন যে এই দখলদার ইউনুস যে বাহিনী গং, যারা 5ই আগস্টে জুলাই গণহত্যা সংগঠিত করে যারা দেশটাকে দখল করে নিল, সেই দখলদার বাহিনীর প্রধান এই লন্ডনে এসে তিনি তো একজন কনভিক্টেড আসামির সঙ্গে আলোচনা করলেন। তো কাজেই আপনি তারপরে এই ধরনের একটা হাইপ যে যারা তৈরি করেছে, যে বিএনপির কাছে আমরা এটা প্রত্যাশা করেছিলাম, এরা আসলে বর্ণচোরা, এরা হচ্ছে সমাজের সব থেকে খারাপ মানুষ। তো কাজেই আপনি যেটা প্রত্যাশা করছেন সেটা না, বরঞ্চ আমি মনে করি তারা যে এখন মানে রাজনীতির মঞ্চায়ন করছেন, এটা সম্পূর্ণ কৃত্রিম। আপনি পার্লামেন্টে যেটা দেখতেছেন বিরোধিতা, বা মাঠে যেটা ঘাটে কথাবার্তা ছড়াছড়ি, এগুলো হচ্ছে কৃত্রিম একটা হাইপ তৈরি করা। যে তারা প্রথম থেকে বলেছিল যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, তো ওরা অপ্রাসঙ্গিক করতে যাচ্ছে। যত আওয়ামী লীগকে তারা অপ্রাসঙ্গিক করতে যাচ্ছে, জনগণ তত বেশি আওয়ামী লীগকে আঁকড়ায় ধরতেছে। কারণটা কি? কারণ আওয়ামী লীগ
আওয়ামী লীগ তো হচ্ছে সেই দল, যেই দলের নেতা আহ, বলেছিলেন আমি সব কিছু ত্যাগ করতে পারি, জনগণের ভালোবাসা, তোমাদের ভালোবাসা আমি ত্যাগ করতে পারি না। তা আওয়ামী লীগ তো জনগণের ভালোবাসার একটা দল। হ্যাঁ, তো জনগণের ভালোবাসার মানে কি, জনগণের শক্তির একটা দল। আর জনগণও আওয়ামী লীগকে মনে করে। এই যে বর্তমান এই 20 মাসের এই দেশের যে সার্বিক অবস্থায় মানুষ কি বলছে, যে মানুষ বলছে যে আমরা আওয়ামী লীগের সময় ভালো ছিলাম, শেখ হাসিনার সময় ভালো ছিলাম, কি মহা দুর্যোগের মধ্যে পড়লাম, বাংলাদেশে এখন কিয়ামতের মতো অবস্থা। আপনি যেখানেই যাবেন সেখানে বিশৃঙ্খলা, কোনো শৃঙ্খলা নাই, কোথাও কোনো শান্তি নাই, কোনো জায়গায় নাই, সব জায়গার শান্তি হরণ করে নেওয়া হয়েছে এবং তারই ধারাবাহিকতা চলছে। যেই মুক্তিযুদ্ধকে রিসেট বাটন যে ইউনূস সাহেব যে বলেছিল প্রেস করার জন্য, যে ইউনূস বলেছিল যে দারিদ্রতা জাদুঘরে পাঠিয়ে দেওয়া হবে, যিনি বলেছিলেন যে পৃথিবীর মানুষ আমাদের দিকে এখন তাকিয়ে আছে, আমাদের কাছে ছুটে আসছে, আমাদের কাছে মানুষ চায়, স্কিল মানুষ চায়, 25 সালে এই অবস্থা, 26 সালে কি হবে, 27 সালে কি হবে, চিন্তা করে দেখেন। আজকে দেখেন 1 বছর প্রায় 2 বছর হতে যাচ্ছে, দেশটাকে কোথায় নিয়ে গেল। যিনি বললেন যে আমরা নতুন বাংলাদেশ করব, সেই দখলদার ইউনূস, তিনি হচ্ছে একটা সন্ত্রাসীর একটা জানাজার নামে একটা সন্ত্রাসী সমাবেশে দাঁড়িয়ে বললেন আমাদের যে বিদ্রোহী কবি নজরুলের সেই যে উক্তি বলবীর বলবীর উন্নত মমশির, সেটা একটা সন্ত্রাসীর উক্তি হিসেবে চালিয়ে দিয়ে তিনি বললেন তোমার সেই মন্ত্র আমাদেরকে উদ্বুদ্ধ করতে এসেছে। এই যে ঠকবাজি, এই যে বাটপাড়ি, এই ধারাবাহিক এই বাটপাড়ি, ঠকবাজির রাজনীতি, ধোঁকাবাজির রাজনীতি চলমান আছে। শুধু মানে মানে মানুষ পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হয়েছে, চেয়ার পরিবর্তন হয়েছে, কিন্তু ওই ধারাটা একই আছে। কাজে আপনি যেটা বলছেন এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না, কারণ অবিশ্বাসের তারা পুরোপুরি অবিশ্বাসের একটা ধূম্রজাল তৈরি করে ফেলেছে ইতিমধ্যেই। বাংলাদেশের মানুষ এখান থেকে মুক্তি চায় এবং মুক্তির একমাত্র পথ হচ্ছে আওয়ামী লীগ, অন্য কোনো কেউই না। এটা দেশের মানুষ বিশ্বাস করে। দেশের মানুষকে তো জোর জবরদস্তি করে তার বাক স্বাধীনতা হরণ করে ফেলা হয়েছে। আজকে যদি বাক স্বাধীনতা সুযোগ দেওয়া হয়, আজকে তৌফিক মারুফদেরকে যদি সত্য কথা বলতে দেওয়া হয় বাংলার মাটিতে বসে, তাহলে আপনি দেখবেন যে উইদিন শর্ট টাইম বাংলাদেশের সিনারিও চেঞ্জ হয়ে যাবে। জি, আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আপনি আওয়ামী লীগের কথা বললেন এবং যে মানুষগুলো, এটি আমি আবার বলছি যে আওয়ামী লীগ করেন না কিংবা তারা মুক্তিযুদ্ধের পক্ষের দাবি করেন, রাজনৈতিক যেমন বাম সংগঠনের কোনো কোনো সংগঠন আছে, আবার সুশীল সমাজে আছে, আমাদের সাংবাদিক, আমাদের কমিউনিটির আমাদের সিনিয়ররা আছেন, অনেকেই আমরা দেখেছি গত 18 মাস পর্যন্ত। এখন সেই শ্রেণীর মানুষরাই কিন্তু এখনো দেখছি যে বঙ্গবন্ধুর কথা জোরে সোরে বলছেন, কিন্তু 15ই আগস্টে যে বা কিংবা 32 নম্বর ভাঙা হলো, এটির ব্যাপারে তারা এখনো কোনো কথাই তারা বলেননি, বলছেন না। যেমন গতকালকে বঙ্গবন্ধুর জন্মদিনে বিভিন্ন মিডিয়া তারা আগে গত 17-18 বছর যেভাবে প্রতিযোগিতার মধ্যে চলছিলেন, কার আগে কে ভালো ট্রিটমেন্ট করতে পারবে, কোন পত্রিকায় বড় ছবি দিতে পারবে, ফুল পেজ ছাপাতে পারবে, টিভিতে কি দেখাতে পারবে, এগুলো তো সেই জায়গায় গতকালকে যে অবস্থাটি দেখলাম যে 18 মাসের চেয়ে একটু পরিবর্তন হয়েছে, কিন্তু তারপরও তারা কিন্তু এই যে 32 নম্বরে কালকে কোনো কর্মসূচি করতে দেওয়া হলো না, প্রশাসন বাধা দিল, টুঙ্গিপাড়ায় কিছু করতে দেওয়া হলো না, সেই জায়গাটিতে বাংলাদেশ আওয়ামী লীগ তাহলে কি করবে, কি করতে পারে আওয়ামী লীগ? আপনি সাংগঠনিক সম্পাদক হিসেবে আওয়ামী লীগ কি করবে এখন তাহলে? আমরা তো বাংলাদেশের জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আমাদের দলনেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, তিনি সার্বক্ষণিকভাবে দেশের মানুষের সঙ্গে অ্যাটাচ আছেন, দেশের সঙ্গে অ্যাটাচ আছেন। এবং আপনি জানেন যে যেহেতু একটা জাতীয় আন্তর্জাতিক একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে দেশের মানুষকে বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে জুলাই সন্ত্রাসের মধ্য দিয়ে, তো কাজেই এই জায়গা থেকে বাংলার মানুষকে কিভাবে উদ্ধার করা যায় সেজন্য আওয়ামী লীগ নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আপনি দেখবেন যে গত 18 মাসে বাংলাদেশ যে জায়গায় ছিল, বাংলাদেশের মানুষের যেভাবে মানে আতঙ্কিত করে রাখা যায়, বাংলাদেশের মানুষ কিন্তু সেই আতঙ্ক থেকে এখন বেরিয়ে আসছে।
কাজেই এটা যত সময় যাবে আপনি দেখবেন একটা সময় গিয়ে মানুষ সেই সাহসিকতার সঙ্গে সেই জায়গাটায় আপনার মানে আপনার সেই অবস্থানটা তারা তৈরি করবে। কাজেই আওয়ামী লীগ এই কাজগুলোর নেতৃত্ব দিচ্ছে এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা দেশের মধ্যে আছে তারা দেখেন সমাজে বলেন রাজনীতি বলেন তারা নিরবিচ্ছিন্নভাবে জনগণের সঙ্গে যোগাযোগ রাখতেছে। আপনি যেটা বললেন যে 32 নম্বর আপনি মুক্তিযুদ্ধে কিছু মানুষকে আবারও ডিপেন্ড করলেন যে তারা বলছে, কিন্তু তারা কিন্তু 32 নম্বরে যাননি। 32 নম্বরটা কি? 32 নম্বর যখন পুড়িয়ে দেয় 5ই আগস্ট এবং ভেঙে দেয়, প্রথম স্টেটমেন্টটা কে দিয়েছিল? প্রথম স্টেটমেন্ট দিয়েছে পাকিস্তানের আইএসআই প্রধান। যে তিনি কি বলেছেন? এটা ভেঙে দেওয়াতে আমরা খুশি হয়েছি এবং এখান থেকেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল। এই তো তার স্টেটমেন্ট ছিল। কারণ 32 নম্বরটাই হয়তো তার টার্গেট, সেটা ভেঙে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে, কিন্তু হৃদয়ের যে 32 নম্বর, হৃদয়ের যে বঙ্গবন্ধু, সেটা তো ভাঙতে পারেনি। যে ফিদেল কাস্ট্রো যেটা বলেছে, আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি, তার ব্যক্তিত্ব সাহসিকতা, তিনি হিমালয়। তো এই যে 32 নম্বর তো শুধু বাড়ি না, সেটা হচ্ছে হিমালয়। 32 নম্বরের যে একটা ব্যক্তিত্ব, যে 32 নম্বরের যেটা সাহস, সেটাকে তারা ভয় পাচ্ছে। এটা কেন ভয় পাচ্ছে? কারণ এটার পিছনে বাংলাদেশের 18 কোটি মানুষ আছে, এই জন্য তারা ভয় পাচ্ছে। তাদের ভয়টা হচ্ছে এখানেই, তাদের ভয়টা বঙ্গবন্ধুর আদর্শ। তারা বঙ্গবন্ধুকে কেন মেলাইন করার চেষ্টা করেছে, কিন্তু পেরেছে কি? না, পারেনি। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ থাকবে না। যদি কোনোদিনও বাংলাদেশ যদি বিলীন হয়ে যায়, ধরেন যে ক্লাইমেট চেঞ্জের মধ্য দিয়ে একটা দেশ, অনেক দেশ এইভাবে হয়ে যাচ্ছে, সেরকম যদি হয়ে যায়, কিন্তু ইতিহাসের পাতায় থাকবে যে বাংলাদেশ নামক একটি দেশ, যেই দেশের সৃষ্টি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্ব হয়েছিল। কাজে এই যে আর কোনো মানুষের নাম কিন্তু থাকবে না, আর কোনো মানুষের নাম থাকবে না, একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামই থাকবে। কাজেই এই জায়গাটা তাদের ভয়। এবং এই যে বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধু যে মানে দেখানো পথ ধরে আওয়ামী লীগ হাঁটে, এই পথটা কি? এই পথটা হচ্ছে দেশের মানুষকে একটা শান্তির মধ্যে রাখা, শৃঙ্খলার মধ্যে রাখা, এবং একটা জাতিকে মাথা উঁচু করে দাঁড়ানোর যে সক্ষমতা, এই সক্ষমতা তৈরির কাজগুলো আওয়ামী লীগ করে এবং গত 15 বছরে সেটা দেখিয়েছে বলেই আন্তর্জাতিকভাবে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে যে আপনার উন্নয়নের রোল মডেল। এটা তো আমরা দেই নাই, এটা তো আন্তর্জাতিক যে যারা ডেভেলপ কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি, তারাই তো এটা বলেছে। আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা, তিনি তার জন্মদেশ সেই কেনিয়া গিয়ে বলেছিলেন যে তুমি ডেভেলপমেন্ট দেখতে গেলে বাংলাদেশে যাও। আমরা যখন পদ্মা সেতু, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন বললো যে বাংলাদেশের অর্থায়নে আমরা পদ্মা সেতু করবো, অনেকে হেসেছে, অনেকে এটাকে বলেছে যে এটা জেগে জেগে স্বপ্ন দেখার মতো। তো সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন করেছে, এটার জন্য সাহস লাগে। এই যে বললাম না যে ফিদেল কাস্ট্রো বলেছে যে তিনি তার ব্যক্তিত্ব সাহসিকতা, তিনি হিমালয়। তো এই ব্যক্তিত্ব এবং সাহস শেখ হাসিনার মধ্যে ছিল বলেই তিনি পদ্মা সেতু করে তাবৎ দুনিয়াকে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশ পারে। তো কাজেই এই যে কথাটা আপনি বলেন যে আওয়ামী লীগ কিছু করতেছে না, এই যে আওয়ামী লীগ এই সৃষ্টিগুলোর মধ্যে তো আওয়ামী লীগ বেঁচে থাকবে। আওয়ামী লীগ যখন একজন নারী যখন দেখবে যে আমার ক্ষমতায়নের জন্য আওয়ামী লীগ করেছে, যখন তার একটা সন্তান বড় হয়ে দেখবে যে আমার পরিচয়ের জন্য, আমার মায়ের নাম লেখার জন্য আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছিল, শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছিল যে বাবার নামের পাশে মায়ের নাম থাকবে, তখন সে আওয়ামী লীগকে স্মরণ করবে, শেখ হাসিনা স্মরণ করবে। যখন দেখবে যে বাংলাদেশে কোনো নারী নির্বাচিত হতে পারতো না, আওয়ামী লীগের সিদ্ধান্ত 1996 সালে ইউনিয়ন পর্যায়ে নারীরা নির্বাচিত হয়েছে, যখন দেখবে যে আওয়ামী লীগের নেতৃত্বে একজন জাস্টিস অ্যাপিলেট ডিভিশনে জাস্টিস হয়েছে, বা একজন সচিব হয়েছে, একজন ডিসি হয়েছে, একজন এসপি হয়েছে, ইওনো হয়েছে, এই যে পদগুলো নারীরা যখন দেখবে, নারীরা তখন আওয়ামী লীগের কথা বলবে। এবং আজকে যে এনজিও গ্রুপ, এই যে গ্রামীণ ফোন, যেটা বলা হয়েছে স্বাবলম্বী করা হবে, কিন্তু হয়নি, নারীদের দারিদ্রতার ঋণের কষাগারে আটকে দেওয়া হয়েছিল। শেখ হাসিনা একটি বাড়ি, একটি খামার, আমার শহর, আমার গ্রাম।
আমার গ্রাম আমার শহর, এই যে কথাগুলো, আমার বাড়ি আমার খামার, এই যে যে তার কর্মসূচিগুলো গ্রামের অর্থনীতিকে উজ্জীবিত শুধু করে নাই, গ্রাম থেকে যে দারিদ্রতা দূর করেছে, যেই 45% দারিদ্রতা ছিল সেখানে তিনি 18% নামিয়ে এনেছিলেন, এখন তো 30 পার হয়ে গেছে। যে অতি দারিদ্র ছিল 12%-এর উপরে, সেটা 5%-এ তিনি নামিয়ে এনেছিলেন। এই যে তার যে তিনি যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন, আমাদের রিজার্ভ ছিল মাত্র, মানে পার ক্যাপিটাল ইনকাম ছিল $450, তিনি $2800 পার ক্যাপিটাল নিয়ে গেছেন। গ্রামের মানুষগুলো সচ্ছল ছিল, প্রতিটি শিশু স্কুলে যাওয়ার তিনি ব্যবস্থা করেছেন, প্রত্যেকটি শিশু স্কুলে যাওয়া, প্রত্যেকটি শতভাগ শিক্ষা নিশ্চিত করেছেন, প্রাইমারি শিক্ষা তিনি সরকারিকরণ করেছেন। এইটার মধ্যেই তো আওয়ামী লীগ বেঁচে থাকবে, এইটার মধ্যেই তো শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর যে রেখে যাওয়া পথ বাংলাদেশের মানুষকে আলো দেখাবে। কাজেই আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ কি করছে, আওয়ামী লীগ তো মানুষের হৃদয়ের মধ্যে আছে। তা আপনার সামনাসামনি আছি আমি, হয়তো এখন আপনার সঙ্গে ডিসকানেক্ট হয়ে গেলে আমি সরে যাব, কিন্তু আপনার হৃদয়ের মধ্যে যদি আমি জায়গা করে নিতে পারি, সেটা কিন্তু কখনো ডিসকানেক্ট হবে না। আওয়ামী লীগ হচ্ছে মানুষের হৃদয়ের মধ্যে আছে, এটা কখনো ডিসকানেক্ট হবে না। একদমই, শুধু আওয়ামী লীগ না, বঙ্গবন্ধুকেও বাঙালি মানুষ যারা বাংলাদেশকে ভালোবাসেন, মুক্তিযুদ্ধকে ভালোবাসেন, তারা আসলে প্রকাশ্যে অপ্রকাশ্যে বঙ্গবন্ধুকে স্মরণ করবেন। আমরা যেমন দেখেছি তারেক রহমানও বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুকে স্মরণ করতে, যদিও তিনি ভিন্নভাবে স্মরণ করছেন সংসদের প্রথম দিনে। বিকৃত ভাবে কথা বলেছেন, বিকৃত ভাবে, কিন্তু তিনি বঙ্গবন্ধুকে ব্যবহার করেছেন তার স্বার্থে এক ধরনের। আমি শেষ করার আগে আপনার একটু একটা ভিডিও আমরা 2-3 দিন আগে ভাইরাল হতে দেখেছি, যে একটি মার্কেটের মধ্যে আপনি শপিং করে বের হচ্ছিলেন, তখন কেউ শাউট করছিল, এবং আমি যতটুকু জানতে পেরেছি যে সেও হচ্ছে একজন বিএনপির আদর্শের হয়তো একজন মানুষ। তো এই আচরণগুলো, এইটিকে আপনি কেমন, আপনার মন্তব্য একটু কি থাকবে? না দেখেন, কোভিডের সময় যখন কোভিড সারা পৃথিবী, তখন মাননীয় প্রধানমন্ত্রী একটা দর্শন দিয়েছিলেন, জীবন এবং জীবিকা। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা কিন্তু জীবনকে রক্ষা করার জন্য, দেশে মব সন্ত্রাস করে যেখানে মানুষ হত্যা করতেছিল, যেখানে মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত বঙ্গভবনের মব করা হয়েছে, আজ পর্যন্ত স্পিকার কোথায় আছে শিরীন শারমিন চৌধুরী আমরা জানি না, মরে গেছে না বেঁচে আছে, এখন পর্যন্ত তাকে গুম করে রাখা হয়েছে, কোথায় রাখা হয়েছে, এরকম অসংখ্য মানুষ এখন পর্যন্ত গুম অবস্থায় আছে। তো এইরকম যখন অবস্থা, আপনার যখন কোর্টে যখন নেওয়া হচ্ছে আমাদের সিনিয়র মুক্তিযোদ্ধাদেরকে, তখন তাদেরকে কিভাবে কোর্টের মধ্যে লাঞ্ছিত করা হচ্ছে, কিভাবে মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে দেয়, কিভাবে মানুষকে মেরে ফেলে। গত পরশু দিনকে একজন নারী বৈষম্যের বিরুদ্ধে কথা বলার কারণে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান মব করে তাকে সেখানে লুটপাট করা হয়েছে উত্তরার মতো একটা জায়গায়। তো এই ঘটনা তো চলমান আছে, প্রতিনিয়ত জেলখানা থেকে আপনার ডেড বডি বের হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আওয়ামী লীগের নেতা কর্মীদের। এই যখন অবস্থা, আমরা তো জীবন রক্ষার জন্যই আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে। এবং আপনি জানেন যে আমি একটা খুব সিভিলাইজ একটা দেশে আছি, যে দেশের গণতন্ত্র পৃথিবীতে অনুসরণ করে, ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি যেটা বলে খ্যাত, এবং এখানে অনেক সিভিলাইজ মানুষ বসবাস, যারা যে সিভিলাইজেশন সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, সেরকম একটা সিভিলাইজ একটা সোসাইটিতে এরকম আনসিভিলাইজ একটা যে কর্মকাণ্ড, সেটা আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এই সিভিলাইজ এই সমাজে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এইরকম কর্মকাণ্ড, আপনিও ইউরোপে আছেন, এই ধরনের কর্মকাণ্ড আপনি কখনো দেখবেন না, যে মানুষকে এভাবে যা হবে আইনের মাধ্যমে হবে, বিচারের মাধ্যমে হবে। কিন্তু এগুলো হচ্ছে এই যে নোংরামিগুলো 17 বছর যাবত এখানকার কিছু মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে, এবং তারা এই ধরনের কর্মকাণ্ড করছে। আপনি জানেন সিভিলাইজ কান্ট্রিতে বসে কিভাবে অকথ্য ভাষায়, অশালীন ভাষায় বাংলাদেশের মানুষকে অ্যাটাক করা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে, তারই একটা হচ্ছে। কাজে এগুলোকে আমি মনে করি না বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করে। বাংলাদেশের মানুষ এই ধরনের নোংরা কুৎসিত যে দৃষ্টিভঙ্গিকে কখনো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। তবে এইটুক সত্য, আমাদের সাহস আছে, আমাদের শক্তি আছে,
আমাদেরকে কোনোভাবেই আমাদের আদর্শ থেকে, নীতি থেকে বিচ্যুত করা যাবে না। মৃত্যু অবধি আমরা মুক্তিযোদ্ধার কথা বলবো, আমরা বঙ্গবন্ধুর কথা বলবো, আমরা অসাম্প্রদায়িক চেতনার কথা বলবো, আমরা গাইবো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরাও বাংলাদেশকে ভালোবাসি, ভালোবাসতে চাই, এবং বাংলাদেশ অবশ্যই সেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ হতে হবে, সেই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ হতে হবে। গতকাল বঙ্গবন্ধুর জাতির জনকের জন্মদিন ছিল, সেই ইস্যু নিয়ে আমি আপনার সাথে কথা বললাম। দর্শক শ্রোতা যারা এতক্ষণ শুনলেন, এই যে বঙ্গবন্ধুকে নিয়ে বিএনপিও যে আচরণ করছে, ডক্টর ইউনূস যে আচরণ করেছে, তারই ধারাবাহিকতায় গতকালকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীটি উদযাপন ঠিক মতো করতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে, টুঙ্গিপাড়ায়ও বাধা দেওয়া হয়েছে। এই আচরণ বিএনপি কেন করছে, সেটির কারণ কি, এই বিষয়গুলো নিয়ে কথা বললেন খালেদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আমি আবারও আপনাকে অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। আবার সামনে অন্য কোনো ইস্যু নিয়ে আবার কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই নিরাপদে থাকুন, কারণ দেশে কিংবা দেশের বাইরে যেখানেই এখনকার এই সময়ে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো আমরা আছি, আমরা সবাই আছি, সব জায়গায় সতর্ক এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা খুবই জরুরি। আপনি ভালো থাকুন, সুস্থ।